আসসালামু আলাইকুম। মাই টিভি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত জাহান মন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টায় কুমিল্লার ঘটনা ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র, মন্তব্য আইনমন্ত্রী ইকবাল সহ 4 জন আরও 5 দিনের রিমান্ডে। তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধে শিক্ষার্থীদের সচেতন করার আহ্বান শিক্ষামন্ত্রীর। অশান্তি বিশৃঙ্খলা কোনো ধর্মই সমর্থন করে না বললেন ধর্ম প্রতিমন্ত্রী। অনির্বাচিত হওয়ায় জনগণের প্রতি দায় নেই সরকারের, মানববন্ধনে বললেন বিএনপি মহাসচিব। রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। একই দিনে বিসিএস প্রিলিমিনারি সহ 13 পরীক্ষায় বিপাকে চাকরি প্রার্থীরা। রুটিন ভিন্ন সময়ে করা উচিত বললেন পিএসসি চেয়ারম্যান। দর্শক, শিরোনাম শুনছিলেন। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির শুক্রবারের বিশেষ আয়োজন বিনোদন বিশ্ব। বিস্তারিত সংবাদ। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, কুমিল্লার ঘটনা একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এর মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। সকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ভারত সরকারের দেয়া 2টি অ্যাম্বুলেন্স প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইনমন্ত্রী আরও বলেছেন, বাংলাদেশ কখনোই সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না। জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দুরাইস্বামী। যেই কুচক্রী মহল কিছু তাদের নিজস্ব এবং ব্যক্তিগত স্বার্থ এবং কিছু দলীয় স্বার্থ যা তদন্তে বেরিয়ে আসছে সেটা চরিতার্থ করার জন্য গন্ডগোল লাগিয়েছিল, কিন্তু সেটা কিন্তু জনগণ গ্রহণ করে নাই। এবং আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমার এই কসবা আখাউড়ায় 67টা মণ্ডপে পূজা হয়েছে এবং প্রত্যেকটাই শান্তিপূর্ণ পূজা হয়েছে। কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেফতারকৃত ইকবাল হোসেন সহ 4 জনকে আরও 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। 7 দিনের রিমান্ড শেষে দুপুরে তাদের কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে হাজির করা হয়। এ সময় সিআইডির পক্ষ থেকে 7 দিনের রিমান্ড চাইলে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি তথ্য প্রযুক্তির অনৈতিক ব্যবহার রোধে শিক্ষার্থীদের সচেতন করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি। দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সাম্প্রদায়িক অপশক্তির সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে শেখ হাসিনার পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান ও আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তথ্য প্রযুক্তির কি করে অনৈতিক যেন কোনো ব্যবহার না হয়, মাথা আর আঙ্গুল এর মধ্যে যোগাযোগ। আমরা সারাক্ষণ কানেক্টিভিটির কথা বলি না, কানেক্টিভিটি ঠিক আছে, এখানকার আর এখানকার কানেক্টিভিটি ঠিক নাই। অনেক কিছু লিখে ফেলে যেটা নিয়ে চিন্তা করা ছাড়া। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা চিন্তা করবে, সঠিকভাবে চিন্তা করতে শিখবে এবং তারপরেই তারা এই ডিজিটাল ওয়ার্ল্ডে তারা তাদের কথাবার্তা শেয়ার করবে। সকল ধর্মই শান্তিতে বিশ্বাসী উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, কোনো ধরনের অশান্তি বিশৃঙ্খলা কোনো ধর্মই সমর্থন করে না। দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সাম্প্রদায়িক অপশক্তির সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান ও আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। যে যত ধর্মের মানুষই বসবাস করুক না কেন তাদেরকেই নিয়েই কিন্তু উনি রাষ্ট্র চালিয়েছেন ওনার সময়। অতএব সেই জায়গা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের এই দেশেও একই জিনিস একই পদ্ধতি আমরা যাতে রাখতে পারি, তাহলেই শান্তি ফিরে আসবে। জনগণের রায় নির্বাচিত নয় বিধায় দেশের মানুষের প্রতি সরকারের দায়বদ্ধতা নেই বলে অভিযোগ বিএনপি নেতাদের। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে অভিযোগ তাদের। রাজধানীতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তারা একথা বলেন। জনগণ জেগে উঠলে সরকার পালানোর পথ পাবে না মন্তব্য করে রাজপথে কঠোর আন্দোলনের কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাহবুব সৈকতের রিপোর্টে বিস্তারিত দেখুন।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং তা নিয়ন্ত্রণ করতে না পারার প্রতিবাদ জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন। যেহেতু এই সরকার জনগণের সরকার নয়, তাই জনগণের উপর এই সরকারের কোনো মায়াও নেই, মহব্বত নেই, আন্তরিকতা নেই। সরকারকে জনবিরোধী উল্লেখ করে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীনদের বিদায় করার কথা বলেন বিএনপি নেতারা। বিএনপি আন্দোলন করছে জনগণের কষ্ট লাঘব করার জন্য, বিএনপি আন্দোলন করছে জনগণের অধিকার, যে অধিকারের জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধ হচ্ছিল সেই ভোট অধিকার ফেরত দেওয়ার জন্য। রাজপথেই সমাধান হবে, রাজপথেই আমাদের যে নিরপেক্ষ নির্বাচন, জনগণের ভোট অধিকার সেটা ফিরিয়ে দিতে হবে। সরকার দেশ এবং দেশের মানুষের স্বার্থবিরোধী কাজ করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আজকে এই সরকার তারা আজকে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জনগণের পকেট কেটে আমাদের নিজেদের পকেট ভারী করছে। সাধারণ মানুষ এখন আর ভালো খেতে পারে না, খায় কারা? আওয়ামী লীগের লোকেরা। এইভাবে এখন এমন একটা অবস্থা হয়েছে যে দেশের মানুষের নাবিশ্বাস উঠে গেছে। খালেদা জিয়ার মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে রাজপথকেই বেছে নেয়ার কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাদের পায়ের নিচে মাটি নাই। জনগণ যেদিন বের হবে রাজপথে, যেদিন সময় হবে, সেদিন তো আমরা পারাবার পথ খুঁজে পাবেন না। জাতীয় প্রেস ক্লাবে অপর এক আলোচনা সভায় গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। ৪৩তম বিসিএস প্রিলিমিনারি সহ মোট ১৩টি চাকরির পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হয়েছে আজ। এতে বিপাকে পড়েছেন অনেক চাকরি প্রার্থীরা। কেউ কেউ একাধিক নিয়োগ বিজ্ঞপ্তির প্রবেশপত্র পেলেও একই দিনে পরীক্ষা হওয়ায় অংশ নিতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন। এদিকে পিএসসি চেয়ারম্যান জানিয়েছেন বিষয়টির সমন্বয় করে পরীক্ষার রুটিন ভিন্ন ভিন্ন সময়ে করা উচিত। শিউলি রোজা রিপোর্ট। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল চাকরি নিয়োগ পরীক্ষা। তবে করোনা সংক্রমণ কমে আসায় নিয়োগ পরীক্ষা নেওয়া শুরু করেছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা। আজ একই দিনে ৪৩তম বিসিএস প্রিলিমিনারি সহ মোট ১৩টি চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে কয়েকটি পরীক্ষা পড়েছে একই সময়ে। এতে একই দিনে অনেক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তে বিপাকে পড়েছেন চাকরি প্রার্থীরা। একই টাইমে একাধিক পরীক্ষা হয়, সেক্ষেত্রে আমাদের যে কোনো একটাতে অ্যাটেন্ড করতে হয়, বাকিগুলো কিন্তু অ্যাটেন্ড করতে পারি না। দেখা যায় কোনটা রেখে কোনটা দিবে, দ্বিধাদ্বন্দ্বে থাকে। তাছাড়া আমরা বেকার, তার মধ্যে আপনার একসাথে এতগুলো পরীক্ষা দেওয়াটা ঠিক হচ্ছে না। সময় বেশি থাকলেও আসলে মেন্টাল সাপোর্টটা না থাকার কারণে প্রিপারেশনের ঘাটতি রয়েই গেছে। করোনার মধ্যে তেমন কোনো প্রিপারেশন নেই, বাসার মধ্যেই ছিলাম, অনলাইনে যতটুকু চেষ্টা করেছি নিজের মতো করে। তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরীক্ষা। আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, কোনো বেশি কঠিন নয়, কিন্তু অঙ্কটা একটু আমাদের কষ্ট করে পার হতে হয়েছে। পরীক্ষা শেষে অনেকেই হতাশা প্রকাশ করেন। একই দিনে যদি পরীক্ষা হয় আমাদের লস, তারপরে আমরা যে প্রিপারেশন নিলাম সেটা মানে ওই প্রতিযোগিতায় আমরা তো অংশগ্রহণ করতে পারলাম না। অনেক বেশি চাপ সৃষ্টি হচ্ছে আর অনেক বেশি টেনশন। আমারও কয়েকটাতে এক্সাম আছে, এখন আমার ইচ্ছাকৃতভাবে ৩-৪টা বাদ দিতে হচ্ছে, এটা চরম ভোগান্তি। আমরা টাকা দিয়ে আবেদন করছি কিন্তু আমরা পরীক্ষা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি, এটা আসলে ঠিক না। সকালে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, একই সময়ে পরীক্ষার বিষয়টি সমন্বয় করে রুটিন ভিন্ন ভিন্ন সময়ে করা উচিত। কয়েকটা মন্ত্রণালয় বা একটা অফিসে নিয়োগ পরীক্ষা একদিন আগে এমনও কমে আসবে, আর পরেও যদি ধরেন একটা সমন্বয় করে করা যায় তাহলে ভালো। পরবর্তী বিসিএস পরীক্ষা থেকে ১ বছরের মধ্যেই পরীক্ষা সম্পূর্ণ করা হবে বলে জানান তিনি। শিউলি রোজা, মাইটিভি, ঢাকা। করোনা প্রসঙ্গ। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সারা দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭,৮৫৪ জনে। ২৪ ঘন্টায় মৃত্যু হার ১.৭৮%। একই সময় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৩০৫ জন, যার ফলে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫,৬৯,১৬২ জনে। গতকাল বৃহস্পতিবার করোনায় ৬ জনের মৃত্যু হয় এবং সংক্রমিত হন ২৯৪ জন। সে তুলনায় আজকের মৃত্যু আক্রান্ত হার কিছুটা বেশি।
চট্টগ্রামের পাটুরিয়ায় ডুবে যাওয়া রোরো ফেরিটি তৃতীয় দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার সকাল 8:30 থেকে উদ্ধার কাজ শুরু করা হয়। একই সঙ্গে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং বিআইডব্লিউটি এর ডুবুরি দলের কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধারকারী জাহাজ হামজার পাশাপাশি অভিযানে যোগ দিচ্ছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। ডুবে যাওয়া ফেরিতে আরও 4টি পণ্যবাহী ট্রাক এবং কয়েকটি মোটরসাইকেল রয়েছে। বিআইডব্লিউটি এর সক্ষমতা না থাকলে বাংলাদেশের যেই সক্ষমতা সব কিছু আমরা ব্যবহার করব, কিন্তু এখন আমরা চেষ্টা করছি যে ট্রাকগুলো নিচে আছে এগুলোকে আমরা উদ্ধার করে নিয়ে আসি। দেশে মানুষের মৃত্যুর তৃতীয় প্রধান কারণ স্ট্রোক, আর পক্ষাঘাতগ্রস্ততার প্রধান কারণও এই স্ট্রোক। দেশে 1011 জন স্ট্রোকে আক্রান্ত হচ্ছে, অথচ আক্রান্তকে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসকের শরণাপন্ন হলে বেঁচে যেতে পারে অনেক জীবন। তবে বিশেষায়িত এই চিকিৎসার এখনও পর্যাপ্ত সুযোগ তৈরি হয়নি। পরিমিত ও সুষম খাদ্যাভ্যাস, দুশ্চিন্তামুক্ত ও সুশৃঙ্খল জীবনযাপন স্ট্রোকের ঝুঁকি কমায় বলে মত বিশেষজ্ঞদের। মাহবুব সৈকতের বিশেষ রিপোর্ট। স্ট্রোক মানুষের মস্তিষ্কের রক্তনালীর একটি রোগ। বিশ্বে প্রতি বছর 1,30,00,000 মানুষ স্ট্রোকে আক্রান্ত হয়, যার মধ্যে 55 লাখের মৃত্যু হয়। উন্নত বিশ্বে স্ট্রোকে আক্রান্ত হাজারে 2 থেকে 3 জন হলেও বাংলাদেশে 11 জন। আমাদের দেশে যেন স্ট্রোক হচ্ছে 3 নম্বর কজ অফ ডেথ, আর যদি মরবিডিটি বা বিকলাঙ্গ বলি এটা আসলে 1 নম্বর। স্ট্রোক যে কোনো সময় হতে পারে। এক ধরনের স্ট্রোক আছে ওয়েকআপ স্ট্রোক বলি, সকালে ঘুম থেকে উঠলে দেখা যায় আমার হাত পা নড়ছে না। আর একটা হচ্ছে দেখবেন যে হঠাৎ করে একটু উত্তেজিত হয়ে গেলে হয়, এটা আসলে কোনো টাইম ফিক্স নেই। আমি অনেকেই বলে যে আমার একটু বাতাস লাগছিল, একদিকে একটু অবশ হয়ে গেছিল, কবিরাজি করছি, ঠিক হয়ে গেছে। এটি আসলে আমরা বলি ওয়ার্নিং সাইন। আমরা বলে থাকি যাদের এই মৃদু স্ট্রোক একবার হয় তাদের পরবর্তী 3 মাসে স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। স্ট্রোকের জন্য 50% দায়ী উচ্চ রক্তচাপ। এছাড়া ডায়াবেটিস, উচ্চ মাত্রায় কোলেস্টেরল, হার্টে অসুখ, ধূমপান, তামাকজাত ও নেশাজাতীয় দ্রব্য গ্রহণ, কায়িক পরিশ্রমের অভাব, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং স্থূলাকায় শরীর এর জন্য দায়ী। মুখ বাঁকা হয়েছে, হাত দুর্বল হয়ে গেছে, এটা ওই দিকে বাতাস লেগেছে, অর্থাৎ কবিরাজের কাছে আগে যাই আমরা। তো আলটিমেটলি স্ট্রোকের যে গোল্ডেন পিরিয়ড, যেটা আমরা বলছি 4.5 ঘন্টা 8 ঘন্টা, এই সময়ের মধ্যে আমার কাছে আসতে হবে, আমাদের কাছে আসতে হবে, সেই বিষয়টা থাকছে না, কারণ সিদ্ধান্ত নিতে দেরি হয়ে যাচ্ছে। ব্রেনের মধ্যে 1 মিনিটের কম সময় অক্সিজেন সরবরাহ কম থাকে, তাহলে 1.9 মিলিয়ন স্নায়ুগুলো নষ্ট হয়ে যায়। যে কারণে আমরা বলছি যত দ্রুত সম্ভব হসপিটাল চলে আসুন, সময় রক্ষা করুন। 80%ই প্রিভেন্টেবল, এবং প্রিভেন্টেবল কজগুলো সব সমান, যেমন ধূমপান থেকে বিরত থাকা, ওজন সীমিত রাখা, চর্বি জাতীয় জিনিস না খাওয়া, ব্লাড প্রেশার কন্ট্রোল রাখা, ডায়াবেটিস কন্ট্রোল রাখা, এগুলো কিন্তু কমন কথা। তৃণমূলে স্ট্রোকের বিশেষায়িত চিকিৎসার পর্যাপ্ত সুযোগ না থাকলেও রাজধানীতে একাধিক হাসপাতালে অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে, তবে রোগীর তুলনায় তা অপ্রতুল। এটা আসলে প্রতিনিয়তই সুযোগ বাড়ছে। সরকারিভাবে ধরেন আমাদের তো ডেডিকেটেড নিউরোসায়েন্স হসপিটাল আছে, বঙ্গবন্ধু মেডিকেল আছে, আমাদের এটা তো অবশ্যই আছে। আমরা জানেন ঢাকা মেডিকেল হচ্ছে সারা বাংলাদেশের সমস্ত ধরনের রোগীর শেষ ভরসার জায়গা। সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত মেশিন এখন ঢাকা মেডিকেলে বাইপ্লেন নিউরোক্যাথ ল্যাব, সেটা সরকার আমাদেরকে দিয়েছে। এই মেশিনের মাধ্যমে চিকিৎসা করতে গেলে যে ম্যাটেরিয়ালসগুলো লাগে, এই ম্যাটেরিয়ালসগুলো খুবই কস্টলি, তো সেগুলো সরকার এখন আমাদেরকে দেয় নাই, তবে প্রক্রিয়াধীন আছে। নাম্বার 2 হচ্ছে যে স্ট্রোকের সেবার জন্য একটা আলাদা স্ট্রোক ইউনিট লাগে। এই ডেডিকেটেড ইউনিট দরকার, এই কারণে কখন আপনার স্ট্রোক আপনি জানেন না। আপনার হাতের সময় কিন্তু 4 ঘন্টা, এর মধ্যে আপনি রোগী আসবেন, আপনি ইনভেস্টিগেশন করবেন, আপনি টেস্ট করবেন, পেশেন্টকে কাউন্সিল করবেন, দেন আপনি ইন্টারভেনশন করবেন। আমাদের প্রতিষ্ঠান আমরা মোটামুটি এখন ইমার্জেন্সি ম্যানেজ করার মতন ক্যাপাবিলিটি অর্জন করেছি। আমরা হাইলি সফিস্টিকেটেড ইকুইপমেন্ট দিয়ে আমরা এখন ওয়েল এস্টাবলিশড। বিশেষজ্ঞদের মত, দ্রুত সংশ্লিষ্ট চিকিৎসক এবং হাসপাতালের শরণাপন্ন হলে স্বাভাবিক জীবনযাপনই সম্ভব স্ট্রোক আক্রান্তদের। এটা একদম স্কুল লেভেল থেকে জানানো উচিত। যত বেশি জানবে মানুষের ভিতরে অ্যাওয়ার তত আসবে। স্ট্রোকের যে উপসর্গগুলো আমরা জানব এবং সময় ক্ষেপণ না করে স্ট্রোক রেডি হসপিটাল অথবা স্ট্রোকের সাথে সংশ্লিষ্ট চিকিৎসকের শরণাপন্ন হব। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। পুলিশ বেশে ডাকাতিতে অংশ নেওয়া 6 ডাকাতকে সাভার থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। র্যাপিডের কাছ থেকে পুলিশের পোশাক, পিস্তল, হ্যান্ডক্যাফ, মাদক ও নগদ অর্থ সহ সরঞ্জামাদি উদ্ধার করেছে। মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়ে র্যাব 4-এর অধিনায়ক জানান, অনেকেই ভুল বুঝে সর্বস্ব হারিয়েছেন। ড্যানিজ রঙের রিপোর্টে বিস্তারিত দেখুন।
পুলিশের পরিপূর্ণ পোশাক ও আইডি কার্ড ঝুলিয়ে সড়ক মহাসড়কে চেকপোস্টে কেউ সামনে এসে দাঁড়ালে সেটা পুলিশের চেকপোস্ট হিসেবেই সাধারণত ভাবনায় আসবে সবারই। কিন্তু অস্ত্রের মুখে যখন লুটে নেওয়া হবে সবকিছু, তখন বুঝতে বাকি থাকবে না যে পুলিশের পোশাকে এরা মূলত ডাকাত দল। আর এমনই একটি দলের নেতা এই শামীম রেজা। 5 সহযোগী সহ তাকে সাভার থেকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পুলিশের পোশাক, হ্যান্ডকাফ, পিস্তল, ওয়াকিটকি, আইডি কার্ড, দেশীয় অস্ত্র, মাদকসহ বিভিন্ন সরঞ্জাম। গ্রেপ্তারকৃত 6 জনের বিরুদ্ধেই রয়েছে একাধিক মামলা। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, কিশোর বয়স থেকেই ডাকাত দলের নেতা শামীম রেজা বিভিন্ন অপরাধের সাথে যুক্ত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে সাভারের পশ্চিম রাজাসন এলাকা থেকে মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়। তার নাম শামীম রেজা, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তার যে আইডি কার্ড, পুলিশের আইডি কার্ড ব্যবহার করে, এখানে তার নাম আমিনুল। সে সাব ইন্সপেক্টর আমিনুল নাম ব্যবহার করে তার ডাকাত দল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে টর্চ দিয়ে গাড়ির সিগন্যাল দেয়। তখন মানুষ মনে করে যে স্বাভাবিকভাবে পুলিশ হয়তো পরীক্ষার জন্য গাড়ি সিগন্যাল দিছে। সিগন্যাল দেওয়া মাত্র তারা অস্ত্রশস্ত্র সহ আক্রমণ করে উইদিন 5 মিনিটস তাদের মালামাল লুটপাট করে তারা পালিয়ে যায়। এই গ্রুপে ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, মেকার সহ সব ধরনের লোক আছে, বাকি কয়েকজন। ড্রাইভার এই কারণে তারা অনেক সময় গাড়ি ছিনতাইয়ের সঙ্গে জড়িত। এই শামীম রেজার একটি গ্যারেজ রয়েছে, সেখানে ইতিমধ্যেই 30টির মতো সিএনজি আমরা পেয়েছি। আমরা সময় পাইনি, এগুলির মালিকানা আমরা যাচাই করব। আমরা মনে করছি এর মধ্যে এক বা একাধিক সিএনজি চুরাই হওয়ার সম্ভাবনা রয়েছে। তো শামীম রেজা সহ এই পুরা গ্রুপের বিরুদ্ধে অনেকগুলো মাদক এবং ডাকাতি মামলার আমরা ইতিমধ্যেই সন্ধান পেয়েছি। কিভাবে তারা পুলিশের আইডি কার্ড সহ বিভিন্ন সরঞ্জাম সংগ্রহ করলো সেটির বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। ডাকাতির প্রস্তুতি মামলা এবং পুলিশ পরিচয় প্রতারণা, এই 2টি মামলা তদন্ত করার জন্য আমরা পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করার প্রক্রিয়ার মধ্যে আছি। তদন্তকালীন সময়ে এই প্রক্রিয়া যারা যেভাবে জড়িত থাকবে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্তকালে তাদের গ্রেপ্তার করা হবে। পুলিশ পরিচয়ে প্রতারণা, ডাকাতি সহ বিভিন্ন অভিযোগে শামীম ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলার কথাও জানায় র্যাব। ড্যানি দ্রং, মাই টিভি, ঢাকা। 6 লাখ সৌদি রিয়াল, যা বাংলাদেশি টাকায় 1,40,00,000 টাকা সহ বাহরাইন হয়ে দুবাইগামী 2 যাত্রীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে এই কথা জানান এসপি জিয়াউল হক। তিনি জানান, ভোর 5টায় জুয়েল ও গোলাম রাব্বানীকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে সৌদি রিয়াল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করার কথাও জানান জিয়াউল হক। আমাদের ফাইনাল ডেস্টিনেশন ছিল দুবাই। তো আমাদের কাছে তথ্য ছিল, আমরা ফলো করছিলাম ওনাদের এই বিষয়টা, ওনাদের মুভমেন্ট আমরা ফলো করছিলাম। কাস্টমস কর্তৃপক্ষ এবং আমরা 2 পক্ষ একসাথে হয়ে যৌথ একটি অভিযানে এই 2 জনকে আমরা আটক করি। তখন তাদের কাছে সৌদি রিয়াল 6,05,000 সৌদি রিয়াল তাদের কাছে পাওয়া যায়, যা বাংলাদেশি টাকায় মূল্যমান হয় 1,40,00,000 টাকার মতো। সপ্তাহের ব্যবধানে বাজারে সবজির দাম কিছুটা বাড়তি। বাজারে বেশিরভাগ সবজির দাম কেজিতে 5 থেকে 10 টাকা করে বেড়েছে। বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 85 টাকায়, আটা প্রতি কেজি বিক্রি হচ্ছে 35 টাকায়। এছাড়া অপরিবর্তিত রয়েছে ডিম সহ অন্যান্য পণ্যের দাম। ইলিশ সহ অন্যান্য মাছের দামে রয়েছে স্থিতিশীল। এসএম খোরশেদ আলমের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল। নতুন করে দাম বাড়েনি কোনো পণ্যের, তবে কিছুটা কমেছে মুরগির দাম। আগে দাম কমেছে, ব্রয়লার কমেছে। আগের বর্ধিত মূল্যেই বিক্রি হচ্ছে চাল, ডাল, পেঁয়াজ, রসুন ও আদা। সাউদের বাজার স্থিতিশীল অবস্থায় আছে, অস্থিরতার কোনো কারণ আমরা দেখছি না। তার কারণ মজুদ পর্যাপ্ত পরিমাণ দেশি চালও আছে, এর মধ্যে ইন্ডিয়ার চালও আছে। বাড়ার ব্যক্তি বেশি বাড়ছে মনে হয় যে আটা ময়দার দামে হয়তো দাম 2 কেজি 85 টাকা ভিতরে ছিল আর কি, এখন তো 109 টাকা গায়ের মূল্য দিয়ে দিচ্ছে। সরকারের কঠোর ব্যবস্থার কারণে নতুন করে পণ্যের দাম বাড়েনি বলে জানান বিক্রেতারা। পণ্যের সরবরাহ যথেষ্ট বলেও জানান তারা। এই সপ্তাহে তো কোনো মালের দামে বাড়ে নাই, আগের দামে আছে। তেল সব চিনি টিনি আগের রেটে আছে। বাজার যতটুকু কন্ট্রোল করছে, এখন যেখানে যেখানে যে ট্যাবলেট দেওয়া লাগছে দিছে,
এখন বাজার মোটামুটি একটা মালের অভাব নেই, মানুষের হাতে টাকার অভাব। শাকসবজির দাম কিছুটা বাড়তি হলেও ইলিশ মাছ সহ অন্যান্য মাছের দাম কমেছে। এই সপ্তাহে ইলিশ মাছের আমদানি আছে, এই সব মাছে আবার 20-50 টাকা, কোনোটা 100 টাকা কেজিতে কমছে। ইলিশ মাছ ছিল না বিদায় গত সপ্তাহে প্রত্যেক মাছে কেজিতে 100 টাকা 150 টাকা বেশি ছিল। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আপনার কিছু সবজির দাম ঊর্ধ্ব করতে আছে, কিছুটা কমতে আছে। আপনার করলার দামটা বাড়তি, গত সপ্তাহ ছিল আপনার 40 থেকে 50 টাকা, এই সপ্তাহে আপনার 80 থেকে 70 টাকা চলতেছে আর কি। পটলের দামটা আপনার গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আপনার কেজি প্রতিতে 10 টাকা বেশি। SM খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। শিশুশ্রম নিষিদ্ধ হলেও দারিদ্রতার কারণে তা মানা হচ্ছে না কুড়িগ্রামে। উল্টো গরিব মানুষ ও করোনায় তা দিন দিন বেড়েই চলেছে। প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপও নেননি সংশ্লিষ্টরা, তাই অল্প বয়সেই কারখানায় ঝুঁকিপূর্ণ কাজে নামতে হচ্ছে শিশুদের। প্রতিনিধি SM আশরাফুল হক রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। উত্তরের জেলা কুড়িগ্রামে প্রতিবছর বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা, আর বৈশ্বিক মহামারী করোনার কারণে এর সংখ্যা বেড়েছে বহুগুণ। কুড়িগ্রামের পর শিশু শ্রমিক বেশি বরগুনা ও দিনাজপুরে। দুই জেলায় এর হার যথাক্রমে 15 ও 14%। কারণ হিসেবে বলা হচ্ছে এ জেলার দারিদ্র্যের হার বেশি। কুড়িগ্রামের মোট 19%ই কোনো না কোনো কাজের সঙ্গে জড়িত। ভারী শিল্প কারখানা আর অভিভাবকদের কাজ না থাকায় দারিদ্র্যের কষাঘাতে জেলার অধিকাংশ শিশুই প্রাইমারি স্কুলে যেতে পারলেও আর হাই স্কুলে পড়া হয় না। বাবাকে সাহায্য করেছি, যেটা ভাড়া পাই বাবাকে আবার নিয়ে যাওয়া রাখে। কাপড়ের দোকানে সপ্তাহে 20 সজীব, রাশেদ, আরমান কিংবা রাজুদের পড়াশোনার আগ্রহ থাকলেও সংসারের অভাবের কারণে শিশু বয়স থেকেই কাজে যেতে হয় তাদের। হ্যাঁ, আমাদের নদী ভাঙার কারণে মনে করেন আমি পড়ালেখা করতে পারি নাই। আমারও পড়ালেখা করার ইচ্ছে করে, কিন্তু সংসারের অভাব, এই জন্য পড়ালেখা করতে পারছি না। আমার বাবা মারা গেছে, তার জন্য আমি এই দোকানে ছিলাম। বাবা কৃষি কাজ করে, অভাবের কারণে আমি দোকানে এসেছি। সচেতন নাগরিকরা বলছে শিশুশ্রম বন্ধে শিক্ষা ও পরিবারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কর্মসংস্থান না থাকলে মানুষ শিশুদেরকেই শ্রমে লাগাই দেবে। শ্রমের জন্য মানুষের দোকানে, বিভিন্ন হোটেল রেস্তোরাঁ কাজ করার জন্য শিশুদের ব্যবহার করা হয়। তাদের গার্জিয়ানদের চাপে হোক বা নিজেদের আয় উপার্জনের কারণে হোক, সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য তাদেরকে কাজের সন্ধানে বেরোতে হয়, যার জন্য শিশু শ্রম অত্যন্তভাবে বৃদ্ধি পেয়েছে, যেটা অত্যন্ত আশঙ্কাজনক। শিশুবান্ধব পরিবেশ তৈরি করতে পারলে আর অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করলে শিশু শ্রম নয়, শিক্ষায় ফিরবে শিশুরা বলে মনে করেন জেলা প্রশাসক। আমাদের এখানে যেহেতু ক্ষুদ্র ইন্ডাস্ট্রি ছাড়া আমাদের কিন্তু বড় ধরনের কোনো কর্মসংস্থানও নেই। যখন এই কর্মসংস্থানগুলো হবে, আশা করি শিশু শ্রমটা অনেক দূর কমে আসবে। আমরা সেই বিষয়গুলো বিবেচনা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং পক্ষ থেকে এখানে কুড়িগ্রামে অনেকগুলো কিন্তু বড় বড় পরিকল্পনা আছে, সেগুলো যদি বাস্তবায়ন হয় আশা করি কুড়িগ্রামও আগাবে, শিক্ষার হার বাড়বে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টায় কুমিল্লার ঘটনা ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র, মন্তব্য আইনমন্ত্রীর। ইকবাল সহ 4 জন আরও 5 দিনের রিমান্ডে। তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধে শিক্ষার্থীদের সচেতন করার আহ্বান শিক্ষামন্ত্রীর। অশান্তি বিশৃঙ্খলা কোনো ধর্মই সমর্থন করে না বললেন ধর্ম প্রতিমন্ত্রী। অনির্বাচিত হওয়ায় জনগণের প্রতি দায় নেই সরকারের, মানববন্ধনে বললেন বিএনপি মহাসচিব। রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। একই দিনে বিসিএস প্রিলিমিনারি সহ 13 পরীক্ষায় বিপাকে চাকরি প্রার্থীরা, রুটিন ভিন্ন সময় করা উচিত বললেন পিএসসি চেয়ারম্যান। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ, আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টা 30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নুসরাত জাহান। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফিজ।